ক্লাস 11 তোমাদের তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার আমি ধারণা দিচ্ছি। এখানে দেখো আমি একটা ক্যালকুলেশন করেছি 1.22 ইন্টু 5.7643 ডিভাইডেড বাই 1.3। তো এটা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে যেটা আমি ক্যালকুলেটরে পাই সেটা এইরকম 5.40957384 এবার ক্যালকুলেটরে লাস্ট ডিজিট পর্যন্ত উঠেছে, এরপরে আরও থাকতে পারে। তো আমি কি পুরো সংখ্যাটাই লিখবো? এই যে ক্যালকুলেশনটা করলাম, কোনো একটা অঙ্ক হয়তো করলাম পদার্থবিজ্ঞানে, তার ফলে এটা ক্যালকুলেটরে মানে ক্যালকুলেশন করে আমি পেলাম। তো এইখানে সমস্ত ডিজিটেই কি লিখবো? তো সাধারণত তোমরা কি করো, তোমরা কিন্তু কখনোই সমস্ত ডিজিট লিখো না। কি করো, কতগুলো অঙ্ক পর্যন্ত নিয়ে অ্যাপ্রক্সিমেশন নিয়ে রেখে দাও, আসন্ন মান নিয়ে রেখে দাও। তো আসন্ন মান আমি কত দূর পর্যন্ত নিব, এটার একটা নির্দিষ্ট নিয়ম আছে। তো নিয়মটা জানার আগে পর্যন্ত আনুমানিক তোমরা আসন্ন মান নিয়ে নিতে যার যেমন ইচ্ছে। কেউ হয়তো 2 দশমিকের পর 2 ঘর পর্যন্ত নিয়ে আসন্ন মান করে দিল, কেউ 3 ঘর পর্যন্ত নিল। আবার কেউ হয়তো দেখলো যে সব থেকে কম অঙ্ক কোনটা রয়েছে তার ঠিক তার পরে অঙ্কটি দেখে সেখানে আসন্ন মান নিয়ে নিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা যদি তুমি বুঝে থাকো তাহলে কোথায় আসন্ন মান নিতে হবে সেটা তুমি বুঝতে পেরে যাবে। এবার দেখো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা আমরা কিভাবে বুঝবো। আমি পরপর কতগুলো ভিন্ন ভিন্ন রকমের সংখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করছি। 1 নম্বর দেখো 1.22 এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত হবে। তুমি কি করবে, দশমিককে বাদ দিয়ে তুমি ভাবো কতগুলো ডিজিট আছে। 1 2 3, তিনটা ডিজিট আছে, তিনটা অঙ্ক আছে, তাহলে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা এর 3। এবার দেখো এখানে 23.50, তো দশমিকের পর যদি কোনো অঙ্ক থাকে এবং শেষে যদি শূন্য থাকে বা দশমিকের পরে শেষ দিকে যে শূন্যগুলো থাকে এগুলো তোমরা সাধারণত কি করো, ক্যালকুলেশনের পরে শেষের শূন্যটা কেটে দাও, যে শেষের শূন্যটার কোনো দাম নেই। কিন্তু এখানে 0.505 পর 0 দেওয়া আছে, এর অর্থ হলো এই জিরোটা কিন্তু সিগনিফিক্যান্ট ফিগার, তাৎপর্যপূর্ণ অঙ্ক। তাহলে এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে 1 2 3 4। তাহলে এই সংখ্যাটা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 4। অর্থাৎ দশমিকের পরে শেষের দিকে যদি শূন্য থাকে সেই শূন্যগুলো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হিসাবে ধরা হয়। একটা বাস্তব উদাহরণ দিই, ধরো এটা টাকা পয়সার কোনো একটা পরিমাণ বলছে, 23 টাকা 50 পয়সাকে আমরা তো লিখি 23.50। কোথাও কি লেখা থাকে 23.5 টাকা? এভাবে লেখা হয় কি না, টাকা পয়সার সংখ্যার ক্ষেত্রে দশমিকের পর দুটো অঙ্কই নেওয়া হয়, তার শেষেরটা শূন্য হতে পারে। তাহলে বুঝতে পারছো যে শেষের শূন্যটাও তাৎপর্যপূর্ণ। এখানে শূন্যটা বাদ দিয়ে কোথাও এইভাবে লেখা থাকে না 23.5 টাকা, এইভাবে লেখা থাকে না। লেখা থাকলে 23.50 টাকা এইভাবে লেখা থাকে। তো যদি মানে দশমিকের পর শেষের দিকে শূন্য থাকে তাহলে সেটা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা ধরা হয়, মনে রাখবে। তাই এটা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 4। এবার দেখো একই রকম আর একটু অন্যরকম একটা সংখ্যা নিচ্ছি, 0.0325 এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত। না এখানে দশমিক বাদ দিয়ে তুমি ভাবো সামনের দিকে শূন্য রয়েছে, সামনের দিকে যদি শূন্য থাকে মানে তার আগে যদি আর কোনো অশূন্য অঙ্ক না থাকে তাহলে সামনের দিকে শূন্যগুলো বাদ দিয়ে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা ধরতে হয়। তাই এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা গুণা হবে এখান থেকে 1 2 3, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 3টি। এবার দেখো 4 নম্বরে আর এক রকমের আমি সংখ্যা ধরেছি 2105.6। এখানে শূন্য মাঝে রয়েছে, তো মাঝে শূন্য থাকলে মানে শূন্যের আগে এবং পরে যদি অশূন্য অঙ্ক থাকে তাহলে সেই শূন্যকে কখনোই ছাড়া যায় না, তখন তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে সবকটি 1 2 3 4 5, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 5। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে। তাহলে আরেকবার এক নজরে দেখে নাও, এখানে 1.22 এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, যে কোনো সংখ্যারই তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বিচারের সময় তুমি দশমিককে আর ভাবাই চলবে না, দশমিক না ভেবেই তুমি হিসাব করো কতগুলো অঙ্ক রয়েছে 1 2 3, তিনটি অঙ্ক, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 3। এবার যদি দশমিক সংখ্যা থাকে এবং শেষে শূন্য থাকে
একটা দুটা বিভিন্ন সংখ্যা থাকতে পারে। তো শেষের দিকে শূন্যগুলো তাৎপর্যপূর্ণ অঙ্ক হিসাবে ধরা হবে। আর যদি দশমিক যেখানেই থাক না কেন, যদি কোনো সংখ্যার সামনের দিকে শূন্য থাকে এবং সেই শূন্যের আগে যদি কোনো অশূন্য অঙ্ক না থাকে, তাহলে সামনের দিকে শূন্যগুলো তাৎপর্যপূর্ণ অঙ্ক হিসাবে ধরা হয় না। তাই এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা এই তিনটি। আর যদি মাঝে শূন্য থাকে, দশমিক বিন্দু যেখানেই থাক না কেন, শূন্যের সামনে এবং পিছনে যদি অশূন্য অঙ্ক থাকে, তখন তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা ধরা হয় সবকটি, মানে মাঝের শূন্যটিকেও ধরা হবে। এবার দেখো, তাহলে আমরা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বুঝতে পারলাম। এবার এই যে ক্যালকুলেশনটা দেখিয়েছিলাম, এখানে প্রথম যে সংখ্যাটি ছিল 1.22, এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা স্পষ্টত 3। এই সংখ্যাটা 5.7643, এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 1 2 3 4 5। আবার 1.3, এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 1 2 2। তো এইরকম একটা ক্যালকুলেশনে যেটা আমরা রেজাল্ট পাবো, তার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কিন্তু এই সংখ্যাগুলোর মধ্যে যেটা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা সব থেকে কম তার সমান নিতে হবে। তাহলে দেখো, এই তিনটা সংখ্যার মধ্যে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কম হলো 1.3 এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 2। তাহলে উত্তর ফলেও আমরা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 2 পর্যন্ত নেব দিয়ে আসন্ন মান। তাহলে দেখো, এখানে 5.4 রেখে যদি আমি আসন্ন মান নিতে চাই, তাহলে এই 4 এর পরে কত আছে? শূন্য। শূন্য থাকলে সামনে কোনো সংখ্যা যোগ হয় না, এই নিয়মটা তোমরা তো জানো। মানে 5 বা 5-এর বেশি থাকলে সামনে 1 যোগ হয়, এরকম একটা নিয়ম তোমরা জানো। তো এটা 5-এর কম আছে, শূন্যটা 5-এর কম, তাই সামনে 1 যোগ হলো না, শেষ দিকটা বাদ চলে গেল। তাহলে এটা অ্যাপ্রক্সিমেটলি হয়ে গেল 5.4। এবার দেখো, এইখানে যেটা বললাম, যেটা তোমরা জানো, কোনো একটা এটাকে ইংরেজিতে বলে রাউন্ড অফ করা, মানে শূন্যতে রাউন্ড অফ করা হলো। আর বাংলায় বললেই বলা হবে 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নেওয়া হলো। তো যখন আসন্ন মান নেওয়া হয়, তখন যত দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নেওয়া হবে, তার পরের অঙ্কটি যদি 5 বা 5-এর বেশি থাকে, সামনে 1 যোগ হয়। তো এই নিয়মটা আরো একটু ভালোভাবে জানতে হবে। যদি এই অঙ্কটি যেখানে আসন্ন মান নেওয়া হবে, তার পরের অঙ্কটি যদি 5-এর কম থাকে, তাহলে সামনে 1 যোগ হবে না, কিন্তু 5-এর বেশি হলে সামনে 1 যোগ হবে। উদাহরণ দিচ্ছি আমি এবার। ধরো এই সংখ্যাটি, এটি 3.4824। তো এটা 1 দশমিক স্থান পর্যন্ত আমি আসন্ন মান নিতে চাই। তাহলে 1 দশমিক স্থানের পরে যে অঙ্কটা আছে সেটা দেখবো। এটা কত? 8 আছে। 8টা 5-এর বেশি, তাই সামনে 1 যোগ হবে। 4-এর সাথে 1 যোগ হয়ে 5 হয়ে গেল। আবার দেখো এই সংখ্যাটি, এখানেও 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নেব। তো এখানে 1 দশমিক স্থানের পরের অঙ্ক আছে 2। 2টা 5-এর কম, তাই সামনে 1 যোগ হলো না। তাহলে এই দুটো নিয়ম তোমরা স্পষ্টতই জানো। এইবার যদি ওই অঙ্কটি 5-এই থাকে, তখন কি নিয়ম হবে? এখানে 1 দশমিক স্থান পর্যন্ত যদি আমি আসন্ন মান নিতে চাই, অর্থাৎ এই 4 দশমিকের পর 1 ঘর পর্যন্ত রাখবো, তাহলে পরের অঙ্কটি দেখছি 5 আছে। এবার 5 থাকলে তার সামনের অঙ্কটিকে আবার দেখতে হবে, এটা জোড় না বিজোড়। সামনের অঙ্কটা যদি জোড় হয়, তাহলে 1 যোগ হবে না, অর্থাৎ 3.4-এই থাকবে। আর নিচেরটা দেখো, এটাতে 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নিতে চাই, তো তারপর 5 আছে। এবার সামনের অঙ্কটি দেখবো জোড় না বিজোড়। না, এটা বিজোড় আছে। বিজোড় থাকলে তখন 1 যোগ হয়ে যাবে, 3.4 হয়ে গেল। 3.3, 3 এর সাথে 1 যোগ 4 হয়ে গেল। তাহলে যদি 5 থাকে, সেক্ষেত্রে নিয়ম হলো সামনের অঙ্কটি জোড় থাকলে কোনো 1 যোগ হবে না, আর সামনের অঙ্কটি যদি বিজোড় থাকে, তাহলে 1 যোগ হবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে। এবার দেখো, যোগ বিয়োগ শুধু গুণ ভাগের ক্ষেত্রেই নয়, যোগ বিয়োগের ক্ষেত্রেও নিয়ম প্রযোজ্য। ধরো আমি এটা যোগ করছি, এই দুটো সংখ্যা যোগ করলাম। এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 1 2 3 4, এটা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 1 2, যোগ করে যেটা পেলাম এটা পেলাম। তো আমাকে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় যদি আমি আসন্ন মান নিতে চাই, তাহলে এর
দুটোর মধ্যে সর্বনিম্ন তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা যে সংখ্যাটি ছিল তার সঙ্গে সমান সংখ্যক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় আসন্ন মান নিতে হবে। অর্থাৎ তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 2 ছিল সবথেকে কম, উত্তর ফলেও তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 2 পর্যন্ত, মানে দুটি হবে, এইভাবে নেব। তাই এখানে দশমিকের পর 1 ঘর রাখবো। আসন্ন মান নিচ্ছি, এটা 2 আছে তাই সামনে 1 যোগ হচ্ছে না, হয়ে যাচ্ছে 4.8। এবার দেখো কোনো একটা মেজারমেন্ট, ধরো তুমি কোনো একটা বিশেষ ইউনিটে মেপেছো, ধরো কোনো একটা বস্তুর ভর তুমি মাপলে 24.5 কেজি। এবার এটাকে তুমি গ্রামে কনভার্ট করলে, তখন 1000 দিয়ে গুণ হলো এবং 24,500 কেজি হয়ে গেল, গ্রাম হয়ে গেল। তো এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত? 1, 2, 3। তাহলে এখানে তুমি বলবে শেষে শূন্য তো বাদ দেওয়া যায় না, তাহলে এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কি বেড়ে গেল, 5টি হয়ে গেল? না। যদি ইউনিট কনভার্সন করা হয় তাহলে ইউনিট কনভার্সনের আগে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা যত ছিল, ইউনিট কনভার্সনের পরেও তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা ততই ধরা হবে, মানে এই সংখ্যাটা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 3ই হবে। এটা দেখে বুঝতে পারবো না আমি কোন ইউনিট থেকে এসেছে, সেটা তার সেখানের সংখ্যাটা দেখে এটা বুঝতে পারবো। তো এটা কাজে লাগবে যদি যোগ বিয়োগ গুণ ভাগ এরকম কোনো ক্যালকুলেশন করা হয়, তখন সর্বনিম্ন তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা খুঁজতে গেলে তখন দেখতে হবে যে ওটার আগে ইউনিট অন্য ছিল কিনা, এবং ইউনিট অন্য থাকলে তার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত ছিল, সেই অনুযায়ী হিসাব করতে হবে। এরপর মাত্রা। তো দেখো ভৌত রাশির মাত্রা, ভৌত রাশিগুলোকে মূলত দুভাগে ভাগ করা হয়েছে, এটা তোমরা আগেও জেনেছো, মৌলিক রাশি এবং লব্ধ রাশি। তো মৌলিক রাশি কোনগুলো? যে রাশিগুলোকে অন্য কোনো রাশির সাহায্যে প্রকাশ করা যায় না, শুধুমাত্র সেই রাশিগুলোই ওগুলোকে আর ভাঙা যাবে না, সেগুলো মৌলিক রাশি। তো মৌলিক রাশি প্রথমত ধরা হতো দৈর্ঘ্য, ভর এবং সময়কে। এই জন্য পদ্ধতিগুলো, পরিমাপের পদ্ধতিগুলোর এরকম নামকরণ করা হয়েছিল: সিজিএস পদ্ধতি, এমকেএস পদ্ধতি, এফপিএস পদ্ধতি। সিজিএস বলতে বোঝায় সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড, অর্থাৎ দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, ভরের একক গ্রাম, সময়ের একক সেকেন্ড, ওটা ছিল সিজিএস। আর এমকেএস পদ্ধতি মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড। আর এফপিএস পদ্ধতিতে ফুল ফর্ম হলো ফুট, পাউন্ড, সেকেন্ড, অর্থাৎ দৈর্ঘ্যের একক ফুট, সময়ের একক, ভরের একক পাউন্ড, সময়ের একক সেকেন্ড। তো এই তিনটাকে প্রাথমিক রাশি বা মৌলিক রাশি ধরা হতো। তারপর এসআই সিস্টেম যখন এলো, মানে এমকে সিস্টেমটারই একটু বিবর্ধিত রূপ হলো এসআই সিস্টেম। তো সেই আন্তর্জাতিক সিস্টেম অনুযায়ী, এসআই সিস্টেম অনুযায়ী মৌলিক রাশি সংখ্যা আরো বাড়লো। তখন মৌলিক রাশি কতগুলো হলো দেখো: দৈর্ঘ্য, ভর, সময় ছিল, তার সাথে তাপমাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা, দীপন প্রাবল্য, পদার্থের পরিমাণ, এগুলো যোগ হলো। তাহলে কটা হলো? 1, 2, 3, 4, 5, 6, 7টি, 7টা মৌলিক রাশি হলো। তারপর এর সাথে আরো সম্পূরক রাশি বলে আরো দুটি যোগ হলো: কোণ, ঘনকোণ। এগুলোকে সম্পূরক বলা হয়, এগুলোকে আলাদা ভাবেও আমি ডাক দিতে পারি সম্পূরক রাশি। মানে এগুলোও কিন্তু তাহলে দেখো এখানে 7টাকে মৌলিক রাশি বলবে তোমরা: দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা, দীপন প্রাবল্য, পদার্থের পরিমাণ। তো এগুলোর মধ্যে এই এই যে রাশিগুলো দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা, এদের মাত্রায় আমাদের কাজে লাগে। তো মাত্রা বলতে কি বোঝায়? এই রাশিগুলোর নামের প্রথম অক্ষরকে থার্ড ব্র্যাকেটে লেখা হয়। যেমন দৈর্ঘ্য এর ইংরেজি কি? এল, লেংথ, লেংথের প্রথম অক্ষর এল, তাহলে দৈর্ঘ্যের মাত্রা হলো এল, থার্ড ব্র্যাকেটের মধ্যে এল। ভর, ভরের ইংরেজি মাস, প্রথম অক্ষর এম, তো এটা ভরের মাত্রা থার্ড ব্র্যাকেটে এম। সময়, সময়ের ইংরেজি টাইম, টাইমের মাত্রা টি। তাপমাত্রা, এটা কিন্তু টেম্পারেচার ইংরেজি হলো টি ধরা হয় না মাত্রা, কারণ টি ধরলে তো সময়ের মাত্রার সাথে এক হয়ে যাবে, মিশে যাবে।
তাই এটা গ্রিক অ্যালফাবেট থিটা ধরা হয়, মনে রাখবে। আর তড়িৎ প্রবাহ মাত্রার মাত্রা বর্তমানে আই ধরা হয়, আগে অন্য ধরা হতো, এ ধরা হতো, এখন আই ধরা হয়। এটাও ইংরেজি নামের প্রথম অক্ষর নয়, কারণ এই তড়িৎ প্রবাহ মাত্রার ইংরেজি তো কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট, তো এখানে আই ধরা হচ্ছে। মানে এই দুটো মূলত আমরা বেশিরভাগ সময় তাপমাত্রার চিহ্ন হিসাবেও ব্যবহার করি, তড়িৎ প্রবাহ মাত্রার চিহ্ন হিসাবেও আই ব্যবহার করি। এই মাত্রাগুলো তোমাদেরকে জানতে হবে। এবার মাত্রার প্রয়োজনীয়তা কি? কোনো একটা লব্ধ রাশি বা কোনো একটা জটিল রাশি কোন কোন প্রাথমিক রাশি সহযোগে গঠিত, সেটা আমরা মাত্রা বিশ্লেষণের সাহায্যে বুঝতে পারি, সেটা দেখাচ্ছি আমি। তাহলে দেখো এবার লব্ধ রাশির মাত্রা, যেমন বেগ, তোমরা এর আগে জানো বেগ সমান সরণ বাই সময়। তাহলে বেগের মাত্রা কত হবে? সরণের মাত্রা বাই সময়ের মাত্রা। সরণ বলতে দৈর্ঘ্য বোঝায়, তাই বেগের মাত্রা হলো দৈর্ঘ্যের মাত্রা, আর সময় তলায় রয়েছে তাই সময়ের মাত্রা টি, এল বাই টি। এবারে নিচে মাত্রাকে সাধারণত সিম্পলিফাই করে উপরে তুলে দেওয়া হয়, নিচে রাখা হয় না, এবং একসাথে লেখা হয়। দুটো থার্ড ব্র্যাকেটে ছিল আলাদা আলাদা, একসাথে লেখা হবে। তাহলে হয়ে গেল এল টি টু দি পাওয়ার -1। তো বেগের মাত্রা এটা পেলাম। তাহলে দেখো এই মাত্রাটার দিকে তাকিয়ে আমরা বলে দিতে পারবো যে বেগ কার কার উপর, কোন কোন রাশির উপর নির্ভরশীল, কোন কোন মৌলিক রাশির উপর নির্ভরশীল, না দৈর্ঘ্য সময়। কিভাবে নির্ভরশীল সেটাও এদের পাওয়ারটা দেখে আমরা বুঝতে পারবো। ঘনত্বের মাত্রা, ঘনত্ব মানে কি? ভর বাই আয়তন। ভরের মাত্রা এম, আর আয়তন বলতে 3টা দৈর্ঘ্যের এককের গুণফল। যেমন ঘনবস্তুর আয়তন দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, তার মানে 3টা দৈর্ঘ্যের গুণফল। কোন একটা গোলকের আয়তন মানে 4/3 পাই আর কিউব, আর মানে ব্যাসার্ধ মানে দৈর্ঘ্য, তো দৈর্ঘ্যের কিউব হয়ে যাচ্ছে, তাহলে এটার মাত্রা হয়ে গেল এল কিউব। তো ঘনত্বের মাত্রা এটা উপরে তুলে দিলে হয়ে যায় এম এল টু দি পাওয়ার -3। এবার ত্বরণের মাত্রা দেখো, ত্বরণ, ত্বরণ মানে বেগ বাই সময়, মানে বেগ বৃদ্ধি বাই সময়, অর্থাৎ বেগের মাত্রা বাই সময়ের মাত্রা। বেগের মাত্রা এল টি টু দি পাওয়ার -1 বাই সময়ের মাত্রা টি, এটা উপরে গেলে টি টু দি পাওয়ার -2 হয়ে যাবে। এইভাবে আমরা যে কোনো এর থেকেও জটিল বড় রাশিগুলোর মাত্রা আমরা হিসাব করতে পারি। তো তোমরা প্রথম থেকে ভালো করে প্র্যাকটিস রাখলে যে কোনো বড় রাশির মাত্রা তখন মুখে মানে মনে মনেই হিসাব করতে পারবে, আর নচেত খাতায় করতে হবে। যেমন ধরো বল, বল সমান তো ভর ইন্টু ত্বরণ। সরাসরি যদি বলের মাত্রা বলা হয় অনেকে আটকে যেতে পারো। তো বল সমান কি কি রাশি সমন্বয়ে বল গঠিত, কিভাবে সম্পর্কযুক্ত সেটা জানতে হবে। বল সমান তোমরা জানো ভর ইন্টু ত্বরণ, নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী। তো বলের মাত্রা সমান কি হবে? ভরের মাত্রা গুণিত ত্বরণের মাত্রা। ভরের মাত্রা এম, আর ত্বরণের মাত্রা এই যে পেলাম এল টি টু দি পাওয়ার -2। এবার গুণ করে একসাথে থার্ড ব্র্যাকেটে লিখলে হয় এম এল টি টু দি পাওয়ার -2। তাহলে দেখো বলের মাত্রা সমান এটা, এটা থেকে আমরা বুঝতে পারি যে বল ভর, দৈর্ঘ্য এবং সময় এই মৌলিক রাশিগুলোর উপর নির্ভরশীল। এবার যদি বলা হয় কার্যের মাত্রা কি, তখন ভাবতে হবে কার্য কোন কোন রাশি সমন্বয়ে কিভাবে গঠিত। কার্য সমান বল গুণিত সরণ। একেবারে মৌলিক কোন কোন মৌলিক রাশি সমন্বয়ে গঠিত, এইভাবে ফর্মুলাটা করলে বেশ জটিল হয়ে যাবে। তাহলে সরাসরি আমরা যে মাত্রাগুলো আগেই জেনে গেছি সেই রাশিগুলো সহযোগে আমি গঠনের চেষ্টা করব। যেমন বলের মাত্রা জানি, সরণের মাত্রা জানি, তাহলে কার্য সমান বল গুণিত সরণ। এখানে ডট গুণফল ক্রস গুণফল আলাদা এবং বিভিন্ন জায়গায় প্রয়োগ করা হয়। বল এবং সরণের মধ্যে ডট গুণফলই হয়, কিন্তু এটা ভাষা লিখেছি বলে আমি গুণিত চিহ্ন দিয়েছি। ভেক্টর অধ্যায়ে তোমাদেরকে ডট এবং ক্রস গুণফল কোথায় কিরকম ভাবে প্রয়োগ হয়, পার্থক্য কি, সেগুলো শেখাবো। তো কার্য সমান বল গুণিত সরণ, তাই কার্যের মাত্রা সমান হবে বলের মাত্রা গুণিত সরণের মাত্রা। বলের মাত্রা এই যে একটু আগে করা হলো এম এল টি টু দি পাওয়ার -2, তাই ওটা লিখেছি। আর সরণ মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্য বোঝায়, তাই দৈর্ঘ্যের মাত্রা এল। এবার একসাথে গুণ হয়ে গেলে হয়ে যায় এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তো এইরকম আরও অন্যান্য যে রাশি রয়েছে সেগুলো মুখস্থ করে রাখার কোনো দরকার নেই মাত্রা, শুধুমাত্র এইগুলো জানবে, এই বেসিক এইগুলো সাহায্য নিয়ে আমরা সমস্ত করতে পারবো। আর প্রতি চ্যাপ্টারে যে নতুন নতুন রাশি পাবো সেই রাশিগুলোর মাত্রা সেই চ্যাপ্টারে আলোচনা হয়ে যাবে, সেই চ্যাপ্টারে আমরা নির্ণয় করব। তাহলে এগুলো তোমরা মনে রাখবে।